আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আগামীকাল পুঁজিবাজার কেমন যেতে পারে এই বিষয়ে যদি বলি তাহলে আজকের মার্কেট নিয়ে একটু কথা বলবো, সংক্ষিপ্তভাবে বলবো। আর আগামীকাল মার্কেট কী হতে পারে এবং ২টা নিউজ নিয়ে কথা বলবো। এবং নিউজগুলো ইম্পর্টেন্ট, আজকের নিউজগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আশা করি আপনারা নিউজগুলো শুনবেন। আজকের মার্কেটের পজিটিভ কোনো কিছুই ছিল না। গত 3টা ওয়ার্কিং ডেজ, ঈদের পরে যে 3টা ওয়ার্কিং ডেজ হলো, প্রত্যেকটা ওয়ার্কিং ডেজে ইন্ডেক্স মাইনাস ছিল। কিন্তু আজকে 10 পয়েন্ট মাইনাস হয়েছে ঠিক, কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিনিয়োগকারীরা। আজকে বেশিরভাগ শেয়ার, সমস্ত সেক্টরের শেয়ারের দাম কমছে আজকে। শুধু যে একটা সেক্টরের কমছে তা না, যদিও টপে কিছু মিউচুয়াল ফান্ড ছিল বা নতুন কিছু স্টক ছিল, কিন্তু বিনিয়োগকারীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আজকে হয়েছে। আজকের মার্কেট খুব বেশি কিছু নাই, নেগেটিভে ব্যাঙ্কগুলো ছিল বেশি, যার কারণে মূলত ব্র্যাক ব্যাংক, ইউসিবি, জিপি, স্কয়ার ফার্মা সবই ছিল নেগেটিভে। তো সব কিছু মিলাই মার্কেট আজকে খারাপ হয়ে গেল। যদিও 483 কোটি টাকার লেনদেন, এই লেনদেনটাকে আমি ফেক ট্রেড বলবো। অবশ্যই ফেক ট্রেড এগুলো কোনো মানে যুক্তিসঙ্গত ট্রেড না। যাই হোক, আমি কিছু নিউজের উপর আজকে গুরুত্ব আরোপ করব। এই নিউজগুলো আপনাদেরকে কিছু কথা বলবো, আপনারা এই কথাগুলো চিন্তা ভাবনা করবেন। আর আমার ভিডিওগুলো অবশ্যই আপনারা শেয়ার করবেন, তাহলে অনেক বিনিয়োগকারী ভাইদের কাছে ভিডিওগুলো পৌঁছবে। আজকের মার্কেট নিয়ে এটুকুই বলা। এখন আগামীকাল মার্কেট কী হতে পারে, টেকনিক্যাল অ্যানালাইসিস আমাদেরকে করার জন্য করতে হয়। গত 3 দিন কি টেকনিক্যাল কোনো অ্যানালাইসিস কাজ করছে? করে নাই। কেন কাজ করে নাই? কারণ টেকনিক্যাল অ্যানালাইসিস বলতে কিছু নাই। এই ম্যাকডি বলেন, হিস্টোগ্রামের বার বলেন, মুভিং এভারেজ 14 দিনের ভ্যালু বলেন, এগুলো আমরা ভিডিও করি, এই জন্য বলি। এখান পর্যন্ত, এর বাইরে কিছু না। এগুলো কোনো কাজটা করে কি তাহলে? আপনাদের প্রশ্ন হচ্ছে তাহলে কাজটা করে কি ভাই? সবাই তো এটাই বলেন, যেটাই কিনে সেটাই কমে। তাহলে কাজ কী করেন পুঁজিবাজারে? কাজ কী করে সেটা ভিডিও শেষের দিকে বলবো। তো আগামীকাল মার্কেট, এই ম্যাকডি এবং হিস্টোগ্রামের বার, মার্কেট অলরেডি নেগেটিভ আজকে। হিস্টোগ্রামের মুভিং এভারেজ 14 দিনের ভ্যালু হচ্ছে 5206, আর মার্কেটের প্রাইস 5185। 1 মিনিট যে চার্ট, সেটাও কিন্তু ডাউন ট্রেন্ডে ছিল সারাদিন, যদিও পজিটিভ ছিল কিন্তু ডাউন ট্রেন্ডে ছিল, দিন শেষে নেগেটিভ হয়েছে। গতকালকেও কিন্তু 1 মিনিট চার্টটা এমনই ছিল। হিস্টোগ্রামের বারটা আরও বড় হয়ে গেছে, আর ম্যাকডি তো ব্লু রেখা অরেঞ্জ রেখার থেকে আরও দূরে সরে গেছে। হিস্টোগ্রামের বার আজকে আরও বড় হয়ে গেছে। তবে আমি আশা করি এর আগে 3টা এরকম লাল বার করার পর কিন্তু আস্তে আস্তে সবুজ বারের দিকে গেছে, হালকা সবুজ হয়ে হালকা লাল হয়ে গেছে। হয়তো আগামীকালকে সেদিক বিবেচনা করে মার্কেট একটু পজিটিভ থাকতে পারে, কিন্তু আপনার হাতে থাকা স্টক কতটুকু বাড়বে সেটা দেখার, সেটাই হচ্ছে মূল বিষয় আর কি। ইন্ডেক্স পজিটিভ নেগেটিভ, ইন্ডেক্স এখন এমন হচ্ছে যে ইন্ডেক্স নেগেটিভ হচ্ছে, আপনার শেয়ারের দাম, এটা এখন না, গত 6 মাস ধরে একই সেম ঘটনা। ইন্ডেক্স যদি নেগেটিভ, আপনার শেয়ারের প্রাইস কমতেছে 2 টাকা, আর ইন্ডেক্স যদি ওই পরিমাণ পজিটিভ হয়, আপনার শেয়ারের প্রাইস বাড়তেছে 20 পয়সা। তো এইভাবে চলতেছে মার্কেট, কিছু বলার নাই। এখন আমি সব কিছু মিলে যদি আগামীকালকের মার্কেট বলি, আমি ইন্ডেক্সটাকে হয়তো পজিটিভ একটু দেখতে পারি। আমি গতকালকে বলছিলাম ইন্ডেক্স পজিটিভ থাকতে পারে, কিন্তু হয় নাই। কিন্তু আমি আগামীকালকের মার্কেটেও বলতেছি যে ইন্ডেক্স কিছুটা পজিটিভ থাকতে পারে। এটা আমার ধারণার উপরে বলতে হয়, কারণ মার্কেট মেকাররা ভালো জানে তারা কী করবে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আগামীকাল অনেকগুলা আসলে লাল ক্যান্ডেল করলো, তো এই কারণে হয়তো একটা পজিটিভ হতে পারে। আর নিউজগুলো যদি বলি, আমি নিউজের বাইরে আমি 2টা বিষয় বলি। সেটা হচ্ছে, একটা স্টকের নির্দিষ্ট কোনো প্রাইস নেই। একটা স্টক যখন পুঁজিবাজারে আসে তখন 10 টাকা অবহিত মূল্য আসে, কিন্তু 10 টাকাতে সে থাকে না। মিউচুয়াল ফান্ডগুলো দেখবেন 4 টাকা 5 টাকা পড়ে আছে, কিছু কিছু ব্যাংক আছে 2 টাকা 3 টাকা। ফ্যামিলি টেক্সের শেয়ারের দাম মনে হয় 2 টাকা, জেনারেশন নেক্সটের দাম মনে হয় 3 টাকা। ফেসবুকে কিন্তু ওরা কিন্তু 10 টাকা অবহিত মূল্যে কিন্তু মার্কেটে আছে, তাদের দাম 2 টাকা 3 টাকা কেন? তাহলে মার্কেটে কী কাজ করে? আবার রহিম টেক্সটাইল নিয়ে আমি ভিডিও দিয়েছিলাম, সে কোনো ডিভিডেন্ডে দেয় নাই। ফ্যামিলি টেক্সের দাম 2 টাকা, সে জেড ক্যাটাগরিতে আছে, সে কোনো ডিভিডেন্ড দেয় নাই। এসএস স্টিলের দাম হচ্ছে মনে হয় 8 টাকা 9 টাকা, সেও কোনো 7 টাকা 8 টাকা, সেও কোনো ডিভিডেন্ড দেয় নাই, সেও মার্কেটে আছে। আবার রহিম টেক্সটাইলও কোনো ডিভিডেন্ড দেয় না, তার শেয়ারের প্রাইস মনে হয় 145 টাকা, তার ইপিএস নেট অপারেটিং ক্যাশ ফ্লো। এটা কেন হচ্ছে? আসলে এই কাজটা করে মার্কেট মেকাররা, তারাই এগুলোকে নির্ধারণ করে। এদের সাথে এই ধরনের স্টকে এন্ট্রি নিয়ে আপনি পাগল হয়ে যাবেন, ফলাফল জিরো। আপনাকে দেখতে হবে কাজ করবে ডিভিডেন্ড। কীভাবে কাজ করে? এই যে 3 দিন যে মার্কেট পড়লো, আপনি ইবিএল দেখেন, উত্তরা ব্যাংক দেখেন, পদ্মা মেঘনা, যমুনা অয়েল দেখেন। টেক্সটাইল খাত তো সবচেয়ে খারাপ করছে, তাই না? তো টেক্সটাইল খাতের আপনি একটা স্টক দেখেন, মতিন স্পিনিং, কতটুকু দাম কমছে গত 3 দিনে?
আপনি দেখবেন অন্যান্য শেয়ারের দাম কমছে, কিন্তু মতিন স্পিনিংয়ের দাম খুব বেশি কমে নাই, এবং অনেকে এখানে কিনবে আরও। কারণ হচ্ছে কি, তার এখন মতিন স্পিনিং এখন যে কিনবে সে আরও প্রফিটে থাকবে। কেন প্রফিটে থাকবে? সে এবারও 50% হয়তো ক্যাশ ডিভিডেন্ড দেবে। গত মাসে 50% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে, তার শেয়ারের প্রাইস এখন 43 টাকা। তো আপনি ডিভিডেন্ড খাওয়ার দরকার নাই, আপনি মতিন স্পিনিংয়ে এমনিতেই 10-15%, 20% প্রফিট করবেন। আপনি ডিসেম্বর ক্লোজিং থেকে যদি 10% করেন, আর জুন ক্লোজিং থেকে 10% করেন বা 15% করেন, 20-25% আপনার হয়ে যাচ্ছে। কিন্তু এই ক্যালকুলেশনটা তো আমরা করি না। আমি বারবার এটাই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, কিন্তু আপনারা জেনে শুনে বুঝেও বুঝেন না। এবং আমি দুঃখিত যে আমি যাদের পোর্টফোলিওগুলো দেখি, অনেকেই, আমি যখন ফান্ডামেন্টাল শেয়ারগুলো নিয়ে কথা বলি বা এগুলো ইনভেস্ট করার জন্য কথা বলতে, তখন অনেক ভাইয়ের মন খারাপ হয়ে যাচ্ছে। তখন হয়তো অনেক সময় ট্রেডিং শেয়ারে যায়, কিন্তু দেখা গেছে ফান্ডামেন্টাল স্টকগুলো ঠিক জায়গায় বসে আছে, ট্রেডিং স্টকের দামগুলো কিন্তু আসলে পড়ে যাচ্ছে। তো ফলাফল জিরো। আপনি এখন ট্রেড করতে গেলে স্রোতের বিপরীতে যুদ্ধ করা যেটা বলে, আপনি সেটাই করতেছেন এখন। স্রোতের বিপরীতে গিয়ে আপনি এই মার্কেটে এখন যুদ্ধ করতেছেন। আপনি যেখানে ট্রেড করেন না কেন, এখন আপনি কিছু করতে পারবেন না, কিছু করা সম্ভব না। মার্কেট আপনার সাথে ওই আচরণ করতেছে না এখন। তবে মার্কেট এভাবে থাকবে না, এটাও সত্য। আর হাউজের লোকের সিদ্ধান্তে কখনো শেয়ার কিনবেন না। কারণ মার্কেটে এই যে মার্কেট পড়ে আছে, এটার সাথে কারা জড়িত? এটার সাথে কিছু ব্রোকারেজ হাউস জড়িত, মার্চেন্ট ব্যাংক জড়িত, আইসিবির হয়তো কিছু লোক জড়িত থাকতে পারে, এবং সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের কেউ জড়িত থাকতে পারে। ফেরেস্তা, এই দেশে ফেরেস্তা খুঁজলে বেশিরভাগ শয়তান বের হয়। হ্যাঁ, এদেশে আপনি ফেরেস্তা খুঁজেই পাবেন কি না বাংলাদেশে? আজকে শুধু একটা কথা বলি, মানে গভর্নমেন্ট সারা বাংলাদেশে সরকারি হাসপাতালগুলোতে ফার্মেসি দিবে, যাতে সাধারণ মানুষ গিয়ে ওখান থেকে কম দামে ওষুধ কিনতে পারে। তো তাদের যে সিনিয়র যে লোক, যিনি সংবাদ ওনাকে প্রশ্ন করা হয়েছিল, এই যে ফার্মেসিগুলো দেবেন বা জনগণের উপকারের জন্য, জনগণ কম দামে স্বল্পমূল্য ওষুধ পাবে, আপনারা এখানে সমস্যাটা কি দেখেন? এই ফার্মেসি দিতে গেলে আপনারা কি বাধার সম্মুখীন হবেন? তো ওই ভদ্রলোক অনেক সুন্দর একটা কথা বলছে। উনি বলছে যে আমরা এই ফার্মেসিতে গিয়ে সব কিছু অবজারভেশন করে দেখছি, যাদেরকে আমরা এই ফার্মেসিতে বসাবো ওষুধ সেল দেওয়ার জন্য, তারা অন্যান্য হাসপাতালগুলোর সাথে, প্রাইভেট হাসপাতালগুলোর সাথে কারসাজি করতে পারে। মানে তাদের উপরে আমাদের আস্থা নাই, তারা সিন্ডিকেট করতে পারে। তো আমাদের দেশটাই এভাবেই চলে, দুঃখিত, কিন্তু এভাবে চলে। এই কারণে ওনারা বলছে যে এই জিনিসটাকে ডিজিটালাইজড করে ফেলবে। করলেও মানে ধান্দাবাজি যদি একটা লোক যদি অসৎ হয়, সে সমস্ত কিছু করতে পারে। এই কারণে বলতেছি, আপনি হাউজের লোক দিয়ে আপনি স্টক কেনাবেন, আপনি শিয়ালের কাছে মুরগি বর্গা দেওয়া যেটা, ওইরকমই হবে। মার্জিন কারা দেয়? হাউজের লোক দেয়। মার্কেট কীভাবে কারা ফালে রাখছে? আমি আপনি ফালে রাখছি? এই মার্চেন্ট ব্যাংক ব্রোকারেজ হাউসগুলো এই মার্কেট কীভাবে ফালে রাখছে? তারাই টেনে তুলতেছে না। একটা ব্রোকারেজ হাউসের ব্যাপারে আজকে আমার এই মুহূর্তে নাম মনে নাই, দেশ থেকে নিষেধাজ্ঞা দিচ্ছে তাদেরকে, তার এমডিকে, ব্রোকারেজ হাউসের এবং চেয়ারম্যানকে, তারা বিনিয়োগকারীদের টাকা মেরে দিয়েছে। এমনিতেই তো মার্কেটকে ফালায় রাখছে, সমস্ত কিছু মানে ধ্বংস করে দিয়েছে, তার উপর ডাইরেক্ট টাকাই মেরে দিচ্ছে এখন। তো আপনারা এইসব ব্যাপারে সাবধানতা অবলম্বন করেন। আপনি যে সমস্ত এই মার্কেট ধ্বংসের পিছনে যাদের সবচেয়ে বেশি হাত, আপনি যদি তাদেরকে ফোন দিয়ে বলেন কোনটা কেনা যায়, অথবা তারা আপনাকে ফোন দিয়ে বলে এটা কেনেন, এর থেকে দুঃখজনক কিছু হতে পারে না। যাই হোক, এরপর আমি কিছু নিউজ নিয়ে যদি কথা বলি, সেটা হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন 25% শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্রের পণ্যের উপরে। তার মানে তারাও মোটামুটি ভালোই রাগ করছে যুক্তরাষ্ট্রের উপরে। তো সুতরাং 25% শুল্ক আরোপ করলে কিন্তু বিষয়টা অন্যরকম হবে। ডোনাল্ড ট্রাম্প আসলে যে সিদ্ধান্ত নিয়েছে, সে থাকতে পারবে না দিন শেষে। তাকে এখান থেকে বের হয়ে আসতে হবে। ইউরোপীয় ইউনিয়ন শুল্ক আরোপ করা মানে ইউরোপীয় ইউনিয়ন অনেকগুলো দেশ, আমেরিকা এককভাবে চলা মুশকিল হয়ে যাবে। আমেরিকা কিন্তু রাশিয়া ইউক্রেন যুদ্ধ করতে গিয়ে অনেক ক্ষতি হয়েছে, যার কারণে মূলত তারা তাদের অর্থ অবস্থা বৃদ্ধি করার জন্য এই শুল্কটা আরোপ করছে। কিন্তু অন্যান্য দেশে এখন যখন চীনও তাদের উপরে বিরক্ত, ইউরোপীয় ইউনিয়নও আজকে এই কাজটা করলো, আরোপ করবে। তা সব কিছু মিলে আসলে ট্রাম্পকে তার অবস্থান থেকে সরে আসতে হবে। আর বাংলাদেশের বিষয়ে যদি বলতে চাই, ডক্টর নিউজ যেহেতু একটা চিঠি দিয়েছে, আশা করি পজিটিভ কিছু হতে পারে। দ্বিতীয় যে বিষয়টা, সেটা হচ্ছে বিশেষ তহবিল, ব্যাঙ্কগুলোর বিশেষ তহবিল, এটাকে পজিটিভ দিক খুঁজে বের করার জন্য
200 কোটি টাকা ব্যাংকগুলোর পুঁজিবাজারে তারা বৃদ্ধি করার জন্য ওই তহবিলটার মেয়াদ 25 সাল পর্যন্ত ছিল, সেটাকে বাড়িয়ে 26 সাল করা হয়েছে। এটা মার্কেটের জন্য খুবই পজিটিভ দিক, এবং এটা যেহেতু করা হয়েছে মার্কেটের উপর ইতিবাচক একটা প্রভাব পড়তে পারে। আমি মনে করি এই নিউজকে কেন্দ্র করে আগামীকাল মার্কেট পজিটিভ থাকতে পারে। এটা কিন্তু অনেক বড় একটা নিউজ, যদিও ছোট করে আসছে। বিশেষ তহবিল এটা ব্যাংকের সাথে বাংলাদেশ ব্যাংক এটা অ্যাপ্রুভ করছে আজকে। আর একটা নিউজ হচ্ছে নিউ লাইনের কারখানা বন্ধ। এটা আগে আমি বলছিলাম অন্য ভিডিওতে। মার্কিন শেয়ার পুঁজিবাজার গত 3-4 দিনে যে এই শুল্ক আরোপ করার পরে $25 ট্রিলিয়ন, বিলিয়ন না ট্রিলিয়ন সম্ভবত, $25 ট্রিলিয়ন মূলধন কমে গেছে মার্কিন যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারে। ট্রাম্প এটা জানে, কিন্তু তাকে প্রশ্ন করা হয়েছে, সে বলছে এটা কোনো বিষয় না। পুঁজিবাজারের মার্কেট মানে মূলধন কমে গেছে, এটা তেমন কোনো ব্যাপার না। আর নেগেটিভ ইকুইটি সহযোগিতা চেয়েছে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন। নেগেটিভ ইকুইটিটা হচ্ছে 2010 সালে যারা মার্কেটে ছিলেন তারাই ব্যাপারটা ভালো জানেন। 8 থেকে 10 সালে আপনারা যখন ওই যে 10 লাখ টাকা আপনার লোন নিজের ছিল, আরও 10 লাখ টাকা মার্জিন ঋণ নিয়েছেন হাউসগুলো থেকে, আপনার পোর্টফোলিও তো জিরো হয়ে গেছে, কিন্তু আপনি যে লোনও নিয়েছেন সেটাও জিরো হয়ে গেছে তখন। তো আপনার টাকা তো গেছে, কিন্তু আপনি যে লোন নিয়েছিলেন 10 লাখ টাকা বা 1 কোটি টাকা বা 10 কোটি টাকা, ও টাকার কী হয়েছে? ওই টাকা কিন্তু আজকের দিন পর্যন্ত হাউসগুলো কিন্তু টানতেছে, মার্চেন্ট ব্যাংক এবং ব্রোকারেজ হাউস। এই টাকার পরিমাণ কত জানেন? 1,50,000 কোটি টাকা। তার মানে 2010 সালে বিনিয়োগকারীরা ক্যাশ টাকার হিসেব তো নাই, শুধু 1,50,000 কোটি টাকা যেহেতু নেগেটিভ ইকুইটি আছে, তার মানে শুধু মার্জিন ঋণধারী লোকদেরই 1,50,000 কোটি টাকার তাদের মূল টাকাটা 2010 সালে খেয়ে ফেলছে সালমান এফ রহমানরা। ঠিক আছে, এটাই বোঝা যাচ্ছে, এটাই প্রমাণিত হচ্ছে। তো সাবধানতা অবলম্বন করবেন। আর এই অর্থ মন্ত্রণালয়ের কাছে এই বিষয়ে তারা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, এটাও পজিটিভ দিক মার্কেটের জন্য যদি এটা করা যায়। এত বছর ধরে 2010 সাল থেকে এখন 25 সাল, এত বছর এগুলো থাকা উচিত না। এগুলোর ব্যাপারে একটা এগুলো তো পাওয়া যাবে না। এগুলোকে যদি বাংলাদেশ ব্যাংক অর্থ মন্ত্রণালয় যদি একটা অনুমোদন দিয়ে এগুলোকে ব্যানিশ করে দেয়, তাহলে মোটামুটি একটা জঞ্জাল মুক্ত হলো পুঁজিবাজার। হয়তো আগামী দিনে ভালো কিছু এর থেকে হতে পারে। দিন শেষে আমি একটা কথাই বলবো, ভালো স্টকের সাথে থাকেন, ভালো স্টকের শেয়ার কিনেন, বা ভালো স্টক কিনেন। ভালো স্টক কিনলে আপনি সেফ জোনে থাকবেন। এই মুহূর্তে ট্রেড করে কিছু করতে পারবেন না এই মার্কেটে। কোনো স্কোপে না আপনি ট্রেড করে, আপনি যেটাই কিনবেন এখন সেটাতে লস করবেন। মাথা শুধু গরমে হবে, অস্থিরতা বাড়বে, আর কিছু হবে না। যদি যুক্তিসঙ্গত প্রাইজে কিনে থাকেন একটা স্টক, তার সমস্ত কিছু ভালো, কিন্তু এখন মার্কেটের কারণে পড়ে আছে, দাম কমে যাচ্ছে, সমস্যা নাই, আপনি টেনশন করবেন না, দাম বাড়বে। কিন্তু আপনি ডিভিডেন্ড দিচ্ছে না, কিছু দিচ্ছে না। একটা স্টক আমি তো বললামই, রহিম টেক্সটাইল, আমি দেখে আশ্চর্য হয়ে গেছে, সে 145 টাকা শেয়ারের দাম, সে ডিভিডেন্ড দেয় নাই। ওই শেয়ারের দাম 145 টাকা, ওই শেয়ারের দাম যদি 5 টাকায় আসে, আপনি কি প্রশ্ন করতে পারবেন যে এই শেয়ারটা কেন 5 টাকায় আসছে? প্রশ্ন করতে পারবেন না। তাকে এখন 145 টাকা রহিম টেক্সটাইলকে কে ধরে রাখছে? বড় বিনিয়োগকারীরা, কারসাজিকারকরা। তারা ওখানে ধরে রাখছে কী জন্য? আপনাদেরকে তারা শেয়ারগুলো লোড করতে পারে নাই। আর আপনার হাতে থাকে আরেকটা বিষয় আপনাকে পরিষ্কারভাবে বলি আপনাদেরকে, আপনি দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে, এটা এক ভাই আমাকে আজকে বলছে, এটা আমি আমার আগের ভিডিওতে আমি বলছি, আপনি যেখানে শেয়ার কিনবেন সে পড়ছে, কিন্তু উঠার পরে দেখবেন যে আপনি যেই প্রাইসে কিনছেন তার থেকে এই 50 পয়সা কম উঠে সে আবার নিচে চলে আসবে। 50 পয়সা পর্যন্ত সে কিন্তু আপনাকে সুযোগ দেবে না। এইভাবে বড়রা আপনাদের থেকে টাকা নিচ্ছে, কতভাবে যে টাকা নিচ্ছে আপনি কল্পনা করতে পারবেন না। আপনি ধরুন একটা শেয়ার কিনছেন 10 টাকা দিয়ে, সে 9 টাকা পর্যন্ত নামছে, নামার পর শেয়ার কিন্তু 10 টাকা উঠবে না, সে কত উঠবে? 9 টাকা 80 পয়সা পর্যন্ত উঠবে। তা 20 পয়সা আর আপনাকে দিবে না সে। তখন আপনি কী করবেন? আপনি দেখেছেন 9 টাকা 80 পয়সা উঠছে, আচ্ছা সেল করে দিই। এই যে 20 পয়সা আপনি এই ছেড়ে দিলেন, এটাই কিন্তু বড় বিনিয়োগকারীরা, কারসাজিকারকরা পেয়ে গেছে। এই এক ধান্দা করতেছে, এটা চলতেছে এখন মার্কেটে সবচেয়ে বেশি। আপনি কি শেয়ার আপনি যে শেয়ারটা কিনতেছেন, কারসাজিকারকরা টার্গেটে রাখে সাধারণ বিনিয়োগকারীদের হাতে কতগুলোই শেয়ার আছে, তারা সবই জানে, তারা সব কিছু জানে। সিডিবিএল এত ভালো না, সিডিবিএল এত এখানে যে কেউ নাই 2 নম্বরই করার জন্য, এটা বলার অপেক্ষা রাখে না, কেউ না কেউ তো আছে। এই তথ্যগুলো তাদের কাছে চলে যায়। বড় বড় কারসাজিকারকরা জানে যে তারা যে শেয়ারটা নিয়ে প্লে করে, ওই শেয়ারে একটা শেয়ার টেনে তুলে কেন, ওখানে যখন কারসাজিকারকরা
আটকে থাকে তখনই তারা টেনে তোলে সাধারণ বিনিয়োগকারীদের হাতে ধরায় দেওয়ার জন্য। সাধারণ বিনিয়োগকারী প্রফিট করবে এই জন্য কোনো শেয়ারের দাম বাড়ায় না কারসাজিকারকরা, কোনো শেয়ারের দাম বাড়ায় না। ডিভিডেন্ড বেস শেয়ারের দাম অটো বাড়ে, কারণ সেটা ডিভিডেন্ডকে কেন্দ্র করে বাড়ে। যেমন ইবিএল 35% সে ক্যাশ এবং স্টক ডিভিডেন্ড ঘোষণা করছে, তার শেয়ারের প্রায় 27 টাকা। এটা যদি 35 টাকাও যায় এটা কোনো বিষয় না, কারণ এখানে ডিভিডেন্ডের ব্যাপার আছে। প্রাইম ব্যাংক সে ডিভিডেন্ড দিছে। তারপরে যে যমুনা অয়েল, পদ্মা অয়েল, তাদের এখন শেয়ারের দাম যা আছে তারা 140%, 50% করে ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে। তার কোনোটা শেয়ারের প্রাইস আছে 180 টাকা, কোনোটার প্রাইস হয়তো 220-30 টাকা আছে। Q3 দেখার পরে আস্তে আস্তে এন্ট্রি নেবেন, একটা সময় বের হয়ে আসবেন। এই কথাগুলোই বারবার বলি, এই কথাগুলোই বারবার বলবো। আপনার যদি শুনতে ভালো লাগে অবশ্যই ভালো, আর যদি ভালো না লাগে তাও কিছু করার নেই। সচেতন করাটাই মূল উদ্দেশ্য। স্টক সাজেশন এবং পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করবেন। আর যারা আমার সাথে যোগাযোগ করবেন আপনাদের একটা অনুরোধ করব, আসলে ট্রেডিং পারপাসে যদি যোগাযোগ করে আমার কাছে কোনো খুব বেশি আপনারা কিছু পাবেন না। আপনারা যদি পোর্টফোলিও নিয়ে আসেন, আপনাদেরকে ইনভেস্টমেন্ট মেন্টালিটি নিয়ে আসতে হবে। ভালো থাকবেন সবাই। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।